দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক, আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় রোজায় হার্টের যত্ন, এবং আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডাক্তার মোহাম্মদ রওশন মাসুদ, কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। তাছাড়া তিনি ইন্ডিয়ার আন্নামালা ইউনিভার্সিটি থেকে ফেলোশিপ করেছেন এবং বাংলাদেশ ইকো কার্ডিয়াক সোসাইটি থেকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন চিকিৎসক আমার সামনে আছেন। এবং আমরা আজ যেহেতু রমজানের হার্টের যত্ন নিয়ে কথা বলবো, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলাম যে রমজান মাসে আসলে হার্টের যত্ন আসলে কিভাবে নিবে সেই সকল বিষয় আপনার কাছ থেকে অনেক কিছু জানবার আছে। প্রথমে শুরু করছি যে রমজান শুরুর আগে একজন হৃদরোগীর নন ইনভেসিভ কার্ডিওলজির কাছে কি ধরনের চেক আপ করা প্রয়োজন আছে? ধন্যবাদ, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। রমজান মাসে দীর্ঘ সময় উপবাস থাকার ফলে বা ফাস্টিং থাকার ফলে শরীরের হেমোডাইনামিক অবস্থা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ব্লাড প্রেশার এবং শরীরের মেটাবলিজমের পরিবর্তন ঘটে। সব রোগীদেরই ইকোকার্ডিওগ্রাফি করতে হয় না। সাধারণত পেশেন্টের ক্লিনিক্যাল স্ট্যাটাস, শারীরিক কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমরা পেশেন্টের র্যান্ডাম ব্লাড সুগার, ক্রিয়েটিনিন, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এবং ক্ষেত্র বিশেষ আমরা এক্সারসাইজ টলারেন্স টেস্ট করতে পারি। আমাদের এখানে যেসব পেশেন্টরা হেটের টেস্টটা করতে পারে না, এক্সারসাইজ টলারেন্স টেস্টটা করতে পারে না, তাদেরকে আমরা ডোবুটামিন স্ট্রেস টেস্ট করতে পারি। আচ্ছা, আপনাকে আরেকটু অ্যাড করতে চাই। জি জি। ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে, যেটা সাতারকুলে অবস্থিত, এখানে আমরা ইকোকার্ডিওগ্রাফি করি সাধারণত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ সর্বাধুনিক 3D মেশিনে করি। 3D মেশিনের সুবিধা হচ্ছে যে কনভেনশনাল যে 2D মেশিনে আমরা ইকোকার্ডিওগ্রাফি করি, শুধুমাত্র এটা হার্টের একটা চেম্বার অ্যানালাইসিস করতে পারে, বাট 4D ইকো মেশিনে আমরা হার্টের 4টা চেম্বারই সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারি, ফলে রোগ নির্ণয়টা অনেকটাই সঠিক হয়। আচ্ছা, যেহেতু হচ্ছে আমরা নন ইনভেসিভ কার্ডিওলজি নিয়ে কথা বলছি, আপনার মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে নন ইনভেসিভ অর্থাৎ আমরা এটা কি বোঝাচ্ছি? নন ইনভেসিভ বলতে বোঝায় যে কাটাছেঁড়া না, এনজিওগ্রাম বা বাইপাস বা এনজিওপ্লাস্টি এগুলো না। নন ইনভেসিভ বলতে বোঝায়, হার্টের নন ইনভেসিভ বলতে বোঝায় সাধারণত ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এবং এক্সারসাইজ টলারেন্স টেস্ট। আচ্ছা, এবার একটু ইনজেকশন ফ্র্যাকশন যেটা বা ইএফ জানাটা রমজানের আগে কেন এত বেশি গুরুত্বপূর্ণ? ইনজেকশন ফ্র্যাকশন হচ্ছে হার্টের একটা একক। হার্টের পাম্পিং ক্ষমতার যে সক্ষমতা বলতে যা বোঝায় সেটা হচ্ছে হার্টের ইনজেকশন ফ্র্যাকশন। মানে হার্ট প্রতিবার সংকোচনের ফলে কতটুকু রক্ত বের হচ্ছে তার পার্সেন্টেজ নির্ধারণ করাটাকে বলে হার্টের ইনজেকশন ফ্র্যাকশন। হার্টের ইনজেকশন ফ্র্যাকশন নর্মালি থাকে হচ্ছে 55%-এর উপরে। যদি কোনো পেশেন্টের 55-র নিচে চলে আসে, 55 থেকে যদি পেশেন্টের 40 হয় তাহলে আমরা বলি মাইল্ড, 40 থেকে 30-কে বলে মডারেট, এবং কোনো পেশেন্টের যদি 30-এর নিচে চলে আসে ইনজেকশন ফ্র্যাকশন, তাহলে সে পেশেন্টকে বলে সিভিয়ার এলভি সিস্টোলিক ডিসফাংশন। এই পেশেন্ট হাই রিস্কের পেশেন্ট। আচ্ছা, তো কোন রোগীদের ক্ষেত্রে আসলে ইকোকার্ডিওগ্রাম বাধ্যতামূলক? সাধারণত হাই রিস্ক পেশেন্ট ইকোকার্ডিওগ্রাফি করা বাধ্যতামূলক। এখন আমরা বুঝি যে হাই রিস্ক পেশেন্ট বলতে কি বুঝি। হাই রিস্ক পেশেন্ট সাধারণত আনস্টেবল এনজিনা। আনস্টেবল এনজিনা মানে পেশেন্টের প্রতিদিনই কোনো না কোনোভাবে চেস্ট পেন হচ্ছে, সাম্প্রতিককালে পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক হয়েছে, পেশেন্টের ব্লাড প্রেশার অনেক থাকে এবং অনেকগুলো মেডিসিন দিতে হয়, গুরুতর ভালভুলার হার্ট ডিজিজ থাকে বা উচ্চ ঝুঁকির ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া থাকে, এবং অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজ বা হার্টের পেশেন্টের যদি অ্যাডভান্স আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, এদেরকে আমরা বলি উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের। এদেরকে সাধারণত ইকোকার্ডিওগ্রাফি বা অন্যান্য পরীক্ষা করতে হয়। উচ্চ ঝুঁকির যেসব হৃদরোগীরা আছেন, রমজানে বলা আছে যে এদেরকে
রোজা না রাখার জন্য রোজার ক্ষেত্রে একটু ছাড় আছে একটু তাদের ছাড় আছে। ক্ষেত্রে। আচ্ছা, আমরা এবার একটু জানতে চাচ্ছি যে মানে আগে যাদের হচ্ছে বাইপাস হয়েছে এবং বর্তমানে কোনো উপসর্গ নেই, তারা যদি রোজা রাখতে চান তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? যারা বাইপাস হয়েছেন বা যারা স্টেন্টিং বা রিং পরিয়েছেন, যদি কোনো উপসর্গ না থাকে তাদের রোজা রাখতে কোনো সমস্যা নেই। আচ্ছা ডাক্তার রওশন, আরও প্রশ্ন আছে আপনার কাছে, তবে এই মুহূর্তে আমাদের সময় হচ্ছে একটি বিরতির, তারপর আবার ফিরছি আপনার কাছে। দর্শক, ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ অনুষ্ঠানে নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে। আমরা কথা বলছি হার্টের যে রোগীরা রয়েছেন তাদের রমজান মাসে আসলে কি কি সতর্কতা মেনে চলতে হবে তা নিয়ে, এবং আমার সাথে আছেন ডাক্তার রওশন। আমরা কথা বলছিলাম একটু আগে যে আসলে যাদের আগে বাইপাস সার্জারি হয়েছে তাদের রোজা রাখার ক্ষেত্রে কোনো রকম বাধা নিষেধ আছে কিনা যদি উপসর্গ না থেকে থাকে। এবার একটু জানতে চাচ্ছি যে রমজানে যদি বুকে হালকা চাপ বা অস্বস্তি হয় তখন কি শুধু ইসিজি যথেষ্ট নাকি অন্য কোনো হচ্ছে ট্রিটমেন্ট করবার দরকার আছে? এটা অস্বীকার করার উপায় নেই যে আমরা রমজান মাসে ভাজা পোড়াটা অনেক বেশি খাই, ফলে অ্যাসিডিটির প্রবলেমটা অনেক বেশি হয়। তাছাড়া হার্টের পেশেন্টদের যে ধরনের ওষুধ খেতে হয়, অ্যাসপ্রিন, ক্লোপিডিগ্রেল এবং অ্যাট্রোভাস্টাটিন, এইসব ওষুধে অনেক বেশি গ্যাস হয়। সো আর আমরা যদি ভাজা পোড়া খাই তাহলে এর সাথে অ্যাড অন হয় এবং পেশেন্টের বুকে ব্যথা করতে পারে। বুকে ব্যথা হলে আমরা সাধারণত ইসিজি করব বা পেশেন্টকে অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিকের ওষুধ ওমিপ্রাজল দেব। যদি না কমে তাহলে আমরা পেশেন্টের ইসিজি করব, এবং ইসিজি করার পরও যদি দেখি কোনো চেঞ্জ আছে তাহলে পেশেন্টের ট্রোপোনিন নাই বা ইকোকার্ডিওগ্রাফি এগুলো আমরা পরবর্তী সময় করব। আচ্ছা, যেহেতু হচ্ছে রমজান মাসের এই যে বুকের ব্যথার কথাটা চলে আসলো এবং আপনি বললেন যে এই টাইমটাতে কিন্তু আমরা একটু ভাজা পোড়া তেল জাতীয় খাবারটা বেশি খাই, তো হার্টের রোগী যারা রয়েছেন তারা হচ্ছে এই ধরনের খাবার কি খেতে পারবেন ইফতারের প্ল্যাটারে? না, এই জাতীয় খাবারকে আমরা ডিসকারেজ করি। আমরা এই ভাজা পোড়া খাবার হার্টের পেশেন্টদেরকে এদেরকে আমরা না বলি যে ভাজা পোড়া খাবার খাবেন না, এবং একবারেই বেশি খাবেন না। শুরু করবে একটা খেজুর, একটু পানি দিয়ে, বা আস্তে আস্তে খাবারটা বাড়াবে আর কি। আপনার কাছে আরেকটু বিস্তারিত আমি এই বিষয়ে একটু জানতে চাচ্ছি, যেহেতু রোজার মাস চলছে, হার্টের রোগী যারা রয়েছেন তাদের ইফতারের প্ল্যাটার একটা কেমন হবে এবং সেহরিতে তারা আসলে কি খেলে একটা স্বাস্থ্যকর খাবার তারা খেতে পারে? আসলে ইফতার থেকে সেহেরি পর্যন্ত এই সময়টা মনে রাখতে হবে একটু পানি বেশি করে খেতে হবে। 1 থেকে 2 লিটার পানি এর ভিতরে খেতে হবে, এবং ভাজা পোড়া যত কম হয় খাবারের ভিতরে তত ভালো। মাছ, মাংস মানে প্রোটিনজাত খাবার বেশি খাবে, আচ্ছা, সেটা ইফতারিতে হোক আর সেহরিতে হোক। যারা আসলে এই যে ইফতারে হচ্ছে বেগুনি, পেঁয়াজু, ছোলা বুট এগুলো খেতেই চায়, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি কি বিকল্প দিবেন যে আসলে কম তেল? অনেকে তো বলে যে আমি কম তেলে ব্যবহার করে খাচ্ছি, বা আমি হচ্ছে সয়াবিন তেলের জায়গায় হচ্ছে আমি সরিষার তেল ব্যবহার করছি বা অলিভ অয়েল ইউজ করছি, তো সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত? আসলে এটা আমাদের দেশের একটা ট্র্যাডিশন বলেন, কালচার বলেন, ভাজা পোড়া খেতে সবাই পছন্দ করে, তো কম খাওয়া ভালো। আচ্ছা, তো যাদের হচ্ছে ইএফ বা 30 to 40% আছে ইজেকশন ফ্র্যাকশন যেটা, এর মধ্যে তাদের ক্ষেত্রে রমজানের আগে এবং পরে ইকো রিপিট করা কতটুকু প্রয়োজন আছে? ইকো ও 30 থেকে 40% যাদের রিজেকশন ফ্র্যাকশন, তার মানে এরা উচ্চ ঝুঁকিতে রয়েছে। এখানে হয় কি, রোজার সময় যে হেমোডাইনামিক্স, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা প্রেশার ফল করে, তার কারণে আরও অন্যান্য ঝুঁকি বেড়ে যেতে পারে, অ্যারিথমিয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। ফলে রোজার সময় বা রোজার আগে এবং যখনই পেশেন্ট খারাপ ফিল করবে, শ্বাসকষ্ট ফিল করবে ওই সময়, এবং রোজার পরবর্তীতে এই ইকোকার্ডিওগ্রাফি করা এবং তার হার্টের ফাংশনটা দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা হার্টের রোগী আগে থেকে আছেন তাদের ক্ষেত্রে বিষয়টা। আচ্ছা, যদি হচ্ছে রমজানে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়, বিশেষ করে এই ধরনের রোগীর ক্ষেত্রে, তখন আসলে কি করা যেতে পারে? প্রি এক্সিস্টিং যাদের হার্ট কন্ডিশন থাকে, মানে ধরেন যাদের হার্ট অ্যাটাক হয়েছে, বাইপাস হয়েছে বা স্টেন্টিং হয়েছে, তাদের শ্বাসকষ্ট হওয়া মানে হার্ট ফেলিওরে যাওয়া, এবং এই সময়টা অ্যাগ্রাভেট করে। সো আমরা এই জাতীয় পেশেন্টদের আমরা ইসিজি, ট্রোপোনিন আই বা প্রোবিএনপি লেভেল এবং ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা আলাদা করতে পারি যে অ্যাসিডিটি থেকে হয়েছে
না এটা হার্ট ফেলিওর থেকে হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে যদি উপসর্গ দেখে বুঝবার উপায় থাকে যে এটা অ্যাসিডিটি থেকে হয়েছে নাকি হচ্ছে হার্টের ব্যথা শুরু হয়েছে, সেটা কোনো উপায় আছে হার্ট কিনা? ফেলিওরের পেশেন্টদের সাধারণত শ্বাসকষ্টের কথা বেশি বলে। আচ্ছা, পেশেন্ট শুইতে পারে না, পেশেন্টের পা ফুলে যেতে পারে, গা হাত পা ফুলে যেতে পারে, এবং প্রি এক্সিস্টিং তার একটা হার্টের হিস্ট্রি থাকে। আগে থেকে হার্টের আগে- কোনো না কোনো অসুবিধা আছে বা রোগ আছে তার। রোগ সাধারণত থেকে যায়। আচ্ছা, এবার হচ্ছে একটু জানতে চাচ্ছিলাম যে রমজানের শেষে কোন রোগীরা ফলো আপ ইকো বা স্ট্রেস ইকো করা উচিত? রমজানের পরে যাদের এই যে যেটা বললেন, যাদের রিজেকশন ফ্র্যাকশন কম থাকে, তাদের রমজানের আগে বা সিমটম শুরু হলে এর ভিতরে এবং রমজানের পরে হার্টের স্ট্যাটাসটা কি হলো, ইজেকশন ফ্র্যাকশন কমলো কিনা সেটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো রমজান সময়টা তো সাধারণত যে হার্টের রোগীরা থাকে তাদের জন্য তো অনেকেই অ্যাডভাইস করে থাকেন বা আপনারা পরামর্শ দিয়ে কিন্তু হাঁটাচলা করা দরকার আছে, বিশেষ করে যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তারা যাতে একটু হাঁটাচলা করে। তো রোজা রেখে কি এই রোগীরা হাঁটাচলা করতে পারবেন বা এক্সারসাইজ করতে পারবেন কিনা? হ্যাঁ, রোজা রেখে এক্সারসাইজ করা সম্ভব। এতে শারীরিক কোনো চাপ, শারীরিক কোনো ইয়ে হয় না, বরং এটারও ভালো। সেটা কোন সময় করলে ভালো, যে ইফতারের আগে পরে বা এটা সেহরিতে? সাধারণত ইফতারের আধা ঘন্টা, পরবর্তী সময়। ইফতারের আধা ঘন্টা পরে করলে এটা সবচেয়ে ভালো। আচ্ছা, আরো প্রশ্ন আছে আপনার কাছে, তবে আরেকটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর আমরা ফিরবো আপনার কাছে। দর্শক, ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ অনুষ্ঠানে নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে। আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ রওশন মাসুদ, কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা কথা বলছিলাম যে রমজান মাসে রোগীরা হার্ট সুস্থ রাখতে আসলে হাঁটাচলা করতে পারবেন কিনা। আপনি বললেন যে আসলে করা যেতে পারে, তবে ইফতারের পরবর্তীতে আধা ঘন্টা পরে যদি হচ্ছে হাঁটাচলা করে এটা স্বাস্থ্যের জন্য উপকারী। এবার একটু জানতে চাচ্ছি যে অনেক রোগী মনে করেন রমজানে ওজন কমলে হার্ট হচ্ছে ভালো হয়ে গেছে, তো আসলে ওজনের সাথে হার্ট ভালো হয়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা? রমজানের একটা ভালো ইফেক্ট হচ্ছে এখানে ওজন কমে, নিয়ন্ত্রণে থাকে আর কি। ওজন নিয়ন্ত্রণে থাকে, লিপিড প্রোফাইল উন্নতি হয়, এমনকি প্রেশারও পেশেন্টের প্রেশারটা কমে আসে, অক্সিডেটিভ স্ট্রেসটাও কমে আসে। ফলে পেশেন্ট গুড ফিল করে, ভালো ফিল করে। ভালো ফিল করার মানে এই নয় যে তার হার্ট সুস্থ আছে। তো যখন একটা পেশেন্ট গুড ফিল করে তখন সাইকোলজিক্যালি সে অনেক বুস্ট আপ থাকে। কিন্তু আমরা পেশেন্টের কোনো ডিজিজ আছে কিনা সেটা যদি আমরা ডায়াগনোসিস করতে চাই, সেক্ষেত্রে আপনাকে ওই নন ইনভেসিভলি ওই ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এবং আমরা এতক্ষণ হচ্ছে ইসিজি, ইকোকার্ডিওগ্রামের ব্যাপারে কথা বলছি, এবং পাশাপাশি আপনি ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের একজন চিকিৎসক। তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা আপনাদের মেডিকেল কলেজ হসপিটালে কেমন আছে? ধন্যবাদ। আপনাকে আগেই বলেছি যে আমার ডিপার্টমেন্টে সর্বাধুনিক যে মেশিনগুলো আছে এটা হচ্ছে এআই প্রযুক্তির সর্বশেষ ভার্সনের জি এবং সিমেন্সের যে দুটো মেশিন, এআই প্রযুক্তির সর্বশেষ ভার্সনের জি এবং সিমেন্সের যে দুটো মেশিন, এই মেশিনগুলো সাধারণত 3D মেশিন। আচ্ছা, 3D মেশিন থাকার ফলে হয় কি যে আমার ডায়াগনোসিস করা, রোগ ডায়াগনোসিস করা এবং হার্টের যে 4টা চেম্বার ডায়াগনোসিস করা, নির্ভুলভাবে হার্টের কোন অংশে কি হয়েছে না হয়েছে ভালভুলার অ্যাসেসমেন্ট করা, 3D ভাবে ভালভুলার অ্যাসেসমেন্ট করা, 3D ভলিউম অ্যাসেসমেন্ট করা, এটা আমি নির্ভুলভাবে করতে পারি, যেটা কনভেনশনাল যে ইকোকার্ডিওগ্রাম মেশিন আছে সেই মেশিনে করা সম্ভব হয় না। আচ্ছা, বাংলাদেশে যে কার্ডিওলজির চিকিৎসা ব্যবস্থা আছে অন্যান্য হাসপাতালের তুলনায় আপনাদের হাসপাতালটা কেন ভিন্ন? এটা একটা কর্পোরেট হসপিটাল এবং অন্য ডিপার্টমেন্টও আছে, যে ডিপার্টমেন্টগুলো অনেক রিচ, এবং আমাদের যে ডক্টর রয়েছেন বা আমাদের যে স্টাফ রয়েছেন এরাও অনেক অভিজ্ঞ। ফলে আমাদের চিকিৎসা দিতে বা আমাদের রোগ ডায়াগনোসিস করতে বা আমরা প্রফেশনালিভাবে করি। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি যে নন ইনভেসিভ কার্ডিওলজিস্ট হিসেবে আপনি কিভাবে সিদ্ধান্ত নেন যে কখন শুধু মেডিকেল অগমেন্টেশন যথেষ্ট আর কখন হচ্ছে ইনভেসিভ ইন্টারভেনশনের প্রয়োজন আছে, অর্থাৎ কখন অপারেশন লাগতে পারে, কখন অপারেশন ছাড়াই হচ্ছে রোগীকে সুস্থ করা যেতে পারে? সাধারণত স্থিতিশীল হৃদরোগীদের ক্ষেত্রে
আমরা মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি। স্থিতিশীল রোগী মানে যাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আছে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে আছে, চেস্ট পেন হয় না, হার্ট ফেইলিওর নাই, ভেন্টিকুলার অ্যারিথমিয়া হয় না, পেশেন্টের সুগার কন্ট্রোলে আছে, এদেরকে আমরা বলি স্থিতিশীল রোগী। যদি পেশেন্টের অ্যাকুট চেস্ট পেইন হয় বা ইসিজি চেঞ্জ হয়, ট্রোপোনিন আই বাড়ে, এই জাতীয় পেশেন্টদেরকে সাধারণত আমরা রেফার করি হচ্ছে ইন্টারভেনশনের দিকে। ইন্টারভেনশনের দিকে মানে এনজিওগ্রাম, পরবর্তী ধাপে এনজিওপ্লাস্টি হতে পারে বা বাইপাস হতে পারে, অপারেশনের প্রয়োজন হতে পারে তার ক্ষেত্রে। প্রয়োজন হতে পারে। আচ্ছা, এবার একটু সাধারণ কিছু প্রশ্ন আপনার কাছে আছে যে অনেক সময় তো রোগীরা, যেটা প্রথমে বলেছিলাম যে গ্যাস্ট্রিকের হচ্ছে ব্যথা এবং হচ্ছে বুকের ব্যথার মধ্যে তারা পার্থক্যটা বুঝতে পারেন না। ধরুন হচ্ছে কারো এরকম একটা অবস্থা হয়েছে যখন হাসপাতাল আশেপাশে নেই, সেই অবস্থাতে সেই রোগীর জন্য আপনার কি পরামর্শ থাকবে? যেহেতু হচ্ছে কার্ডিয়াক যে কোনো সমস্যা কিন্তু খুব গুরুতর হয়, তখন সেই রোগীরা আসলে কি করতে পারেন যদি প্রচন্ড বুকে ব্যথা শুরু হয়? প্রচণ্ড বুকে ব্যথা শুরু হলে অ্যাসিডিটির প্রবলেমটা আসলে পেটে হয়, পেটের দিকে হয় বেশি। আর যে হার্টের প্রবলেমটা বুকে বেশি হয় এবং সাথে অ্যাসোসিয়েটেড কিছু ফিচার থাকে, সোয়েটিং থাকে। তো যাদের বুকে ব্যথা হবে, প্রচণ্ড বুকে ব্যথার সাথে যদি সোয়েটিং থাকে, তাহলে অবশ্যই তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আর বুকে ব্যথা হলে বা পেটে ব্যথা হলে সে অ্যান্টাসিড জাতীয় ওষুধ বা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেখতে পারে। যদি ভালো না হয় তাহলে অবশ্যই তাকে নিকটবর্তী সেই কোনো রোগীরা কি হসপিটালে। অ্যাসপিরিন খেতে পারেন যদি হচ্ছে মনে করেন যে না বুকে অনেক বেশি ব্যথা হচ্ছে, তো ইকোস্প্রিন বা এই ধরনের কোনো ওষুধ হ্যাঁ, খেতে পারেন কিনা? অবশ্যই এই পেশেন্টদের 4টা ইকোস্প্রিন রোজা ভেঙে। আচ্ছা, অ্যাসপিরিন খাওয়ার কি কোনো নিয়ম আছে বা স্প্রে জাতীয় কোনো ওষুধ আছে কিনা যেটা আসলে দিলে হচ্ছে রোগীরা যদি হার্ট ফেইলের দিকে যেয়ে থাকেন তা থেকে বাঁচবার কোনো উপায় আছে? অ্যাসপিরিন সাধারণত ভরা পেটে খেতে হয়। আর প্রচণ্ড বুকে ব্যথা হলে যদি তার কাছে স্প্রে থাকে, এটা জিটিএন স্প্রে বলে, এটা সাবলিঙ্গুয়ালি 1 থেকে 2 চাপ দিলে যদি কমে যায়, কমে যাওয়ার পরপরই বা ওই সাথে সাথে আপনাকে হসপিটালে পেশেন্টকে যত আচ্ছা। তাড়াতাড়ি সম্ভব শিফট করতে হবে। নিয়ে যেতে হবে। একেবারে অনুষ্ঠানের সর্বশেষ দিকে চলে আসছি, আপনার কাছে জানতে চাই আমাদের দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যারা হার্টের রোগী আছেন, তাদের লাইফস্টাইলটা কেমন হবে? নিয়মিত সুস্বাস্থ্য, নিয়মিত খাবার স্বাস্থ্যকর করা, খাবার স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ঘুমানো এবং স্মোকিং কুইট করা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। যারা স্মোকার রয়েছেন তাদের অবশ্যই হচ্ছে এই সময়টাতে খুব সুন্দর একটা সময়, এখনই সুযোগ আসলে যে স্মোকিংটা যাতে হচ্ছে তারা কুইট করতে পারেন। আচ্ছা, স্মোকের ফলে কি আসলে এই যে হৃদরোগের ঝুঁকি আরো বেশি বেড়ে যায়? অবশ্যই হৃদরোগের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। এখানে হার্টের ভিতরে ক্যালসিয়াম জমা পড়ে, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, হার্টের ব্লকের সমস্যা যাদের আছে সেই রোগীর জন্য হচ্ছে আপনার কি পরামর্শ থাকবে রমজান মাসটাতে? তারা আসলে কি খাদ্যাভ্যাস মেনটেন করে চললে তাদের হার্টের ব্লকের সমস্যাটা আরো কিছুটা কমে যেতে পারে? সুষম খাদ্য খেতে হবে। এখানে ভাজা পোড়া খাবার বলছি খাওয়া যাবে না। গরু, খাসি, রেড মিটটা একটু হচ্ছে অ্যাভয়েড করে চলতে হবে। অ্যাভয়েড করতে হবে। ফলমূল বেশি করে খেতে হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য, এবং আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনাকেও ধন্যবাদ এবং যমুনা টেলিভিশনের দর্শকদেরও ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আমার সাথে ছিলেন ডক্টর মোহাম্মদ রওশন মাসুদ, কনসালট্যান্ট কার্ডিওলজি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল থেকে। দর্শক, আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।